আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান কবির। আজকে আমি ফ্লুইড অফ মেকানিক্স এর ভিসকোসিটি অর্থাৎ সান্দ্রতা নিয়ে আলোচনা করব। তো ভিসকোসিটি বা সান্দ্রতা হচ্ছে একটা প্রবাহিত ধর্ম। যেমন কোন প্রবাহী যদি কোন পাইপ নল বা কোন চ্যানেল দিয়ে যদি প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত হওয়ার সময় দেখা যায় প্রবাহীটা কোন একটা বাধার সম্মুখীন হয়। এই যে বাধার সম্মুখীনটা হচ্ছে, এই বাধাটাই মূলত হচ্ছে আমাদের একটা সান্দ্রতা। যেমন যে একটা কোন একটা তল, এটা কোন একটা তল বা কোন অবজেক্ট বা বস্তু, এই বস্তুটা কি হচ্ছে কোন তরল, কোন তরলের উপর দিয়ে গমন করতেছে। তো এই তরলের উপর দিয়ে গমন করার সময় দেখা যাবে এই অবজেক্টের যে তলটা আছে, এই তলটা তরলের সাথে একটা কি হবে সংঘর্ষ বা বাধাজনিত একটা বা বাধার সম্মুখীন হবে। এই বাধার সম্মুখীনটা আমরা বলতে পারি সান্দ্রতা। এখন সান্দ্রতা বিষয়টা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতেছে? অবশ্যই যেহেতু আমাদের প্রবাহী বা এই তরলের উপর ডিপেন্ড করতেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে তরলটা ভৌতিক অবস্থা কেমন। এখন যদি আমরা ধরি এই তরলের ঘনত্ব ρ, যে কোনো তরল হতে পারে কেরোসিন, হতে পারে পানি, হতে পারে মধু বা অন্য যে কোনো লিপিড হতে পারে। তো আমরা ডিপেন্ড করবে এটা এই তরলের ঘনত্ব যত ভারী হবে বা ঘনত্ব যত বেশি হবে, সান্দ্রতা তত কি হবে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা যদি দেখি যে মধু, আমরা যখন মধু কোনো বয়মে বা অন্য কোনো আমরা বক্সে এটা প্যাকেট করি, তখন মধুটা ঢালতে বেশ সময় লাগে। অর্থাৎ মধুর যে তরলটা আছে, মধু আছে এবং বয়মের যে কিনারা আছে, সেটা ঢালতে বেশ সময় লাগে। কারণ মধুর ঘনত্বটা অনেক বেশি, এই কারণে সহজে ঢালানো যায় না বা মধুটা সহজে পড়ে না। অনুরূপভাবে যদি আমরা তরলের কথা পানির ক্ষেত্রে পানি যদি বলি, তখন গ্লাস দিয়ে আমরা পানি ঢালতেছি, পানিটা সহজে পড়তেছে। এর মূল কারণটা কি? কারণ পানি যখন নিচে আমরা ঢালতেছি, তখন দেখা যাবে যে পানির সাথে গ্লাসের যে যে তোমার সংঘর্ষটা সেটা কম হচ্ছে বা বাধাটা কম হচ্ছে। এই বাধাটা কম হওয়ার কারণে কি পানির ঘনত্ব কম। সো আমরা বুঝতে পারলাম যে কোনো অবজেক্ট বা কোনো একটা বস্তু, এটা ধরলাম কোনো একটা বস্তু, এই বস্তুটা এই তলের উপর দিয়ে ভি বেগে যাচ্ছে, সাপোজ ভি বেগে যাচ্ছে, কোন তলের উপর দিয়ে রো ঘনত্বের তলের উপর দিয়ে সে যাচ্ছে। তো যাওয়ার সময় দেখা যাচ্ছে এখানে একটা বাধার সম্মুখীন হচ্ছে। তা আমরা জানি বাধা অলওয়েজ গতির বিপরীত দিকে হয়। যেমন নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার ওই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেরকম ধরতে পারি যে একটা বস্তু ভি বেগে যাচ্ছে, যাওয়ার সময় সামনে বাধার সম্মুখীন হচ্ছে, ওই বাধাটা হচ্ছে আমাদের সান্দ্রতা, দ্যাট মিন্স ভিসকোসিটি। তাই ভিসকোসিটিকে আমরা মিউ দ্বারা ডিনোট করতে পারি। ধরলাম মিউ দ্বারা আমরা এই ভিসকোসিটিকে নির্দেশ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘনত্বের উপর আমাদের মিউটাকে নির্ভর করবে। যে ঘনত্ব যত বেশি হবে, সান্দ্রতা তত কি বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রবাহীর যে প্রবাবিলিটি বা প্রবাহিতা গুণটা তত কি হবে হ্রাস পাবে। তো আমরা এখন সান্দ্রতা একটা সংজ্ঞা দিই। সংজ্ঞা হিসেবে কোন তরল যখন কোন চ্যানেল বা পাইপলাইনের ভিতর দিয়ে গমন করবে, গমন হওয়ার সময় যে তার পাইপ নল বা চ্যানেলের তলের সাথে তরলের তলের যে বাধাজনিত বল, এই বলটাকে আমরা বলবো কি সান্দ্রতাজনিত বল। এখন সান্দ্রতা কয় প্রকার? তো আমরা দেখতে পাবো সান্দ্রতা মূলত আমাদের দুই প্রকার। একটা আছে আমাদের ডাইনামিক ভিসকোসিটি, সাধারণত আমরা ভিসকোসিটি বলে থাকি। তো সাধারণ ভিসকোসিটি বলবো যে এটা আমাদের ডাইনামিক ভিসকোসিটি, এর আরেকটা নাম আছে অ্যাবসলিউট ভিসকোসিটি, অথবা আরেকটা নাম আছে পরম সান্দ্রতা। তো আমরা সবকিছুই কি আমরা নিউ দ্বারা নির্দেশ করব, সাধারণ সান্দ্রতা অথবা ডাইনামিক ভিসকোসিটি অথবা পরম সান্দ্রতা দ্বারা। তো সান্দ্রতা আমাদের দুই প্রকার।
সান্দ্রতা দুই প্রকার, যথা ডাইনামিক ভিসকোসিটি আর একটা হবে কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি। তো আমরা সান্দ্রতা থেকে দুই প্রকার, তাহলে কাইনেমেটিক ভিসকোসিটি এবং ডাইনামিক ভিসকোসিটির সংজ্ঞাটা কিন্তু সেম, যার গাণিতিক টার্মটা একটু ভিন্ন আছে। যেমন আমরা যে সান্দ্রতা বের করলাম এটা ছিল নরমাল সান্দ্রতা, যাকে বলা আমরা কি ডাইনামিক ভিসকোসিটি বা অ্যাবসলিউট ভিসকোসিটি অথবা নরমাল ভিসকোসিটি। তাই এই ভিসকোসিটির মানটাকে যদি আমরা ওই তরলের ঘনত্ব দ্বারা ভাগ করি, ভাগ করলে যে মানটা পাবো ওইটা হবে আমাদের কি কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে আমরা বলতে পারি যে কাইনেমেটিক ভিসকোসিটি সমান সমান ডাইনামিক ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটি আর নিচে হবে কি ঘনত্ব, ঘনত্ব সরি বাংলায় না ইংরেজি লিখতে হবে ডেনসিটি, ডেনসিটি। এখন ডেনসিটি কার হবে, যে তরলটা গমন করবে পাইপের ভিতর দিয়ে ওইটার মধ্যে আমরা ডিভাইড করব কি ডেনসিটি দ্বারা, অর্থাৎ ওই তরলের ঘনত্ব দ্বারা ভাগ করব। তাহলে আমরা মোট কথা বলতে পারি যে কাইনেমেটিক ভিসকোসিটি সমান সমান ডাইনামিক ভিসকোসিটিকে ওই তরলের ঘনত্ব দ্বারা ভাগ করলে যে মানটা পাবো ওটাকে বলতে হবে কি কাইনেমেটিক ভিসকোসিটি। তো কাইনেমেটিক ভিসকোসিটিকে আমরা ডিনোট করব মিউ কে দ্বারা। কি দ্বারা নির্দেশ করব? মিউ কে দ্বারা, কারণ আমরা অলরেডি মিউ দ্বারা নির্দেশ করছি ডাইনামিক ভিসকোসিটি। যেহেতু কাইনেমেটিক প্রথম লেটার আছে কে, এই কারণে আমরা নির্দেশ করব মিউ কে, অর্থাৎ মিউ কে সমান সমান লেখা যাবে মিউ কে সমান সমান লেখা যাবে ডাইনামিক ভিসকোসিটি ভাগ ওই তরলের ডেনসিটি। এখন আমরা আসি এই ভিসকোসিটি সম্বন্ধে আমাদের একটা সূত্র দিয়ে গেছেন আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নিউটন। ইনি এমন এক ব্যক্তি সব জায়গায় মাথা বলে, এমন কোনো জায়গায় নেই যে তিনি মাথা বলেন না। সাউন্ড হোক, লাইট হোক অথবা হিট হোক, মানে প্রত্যেকটা জায়গায় তার অবস্থান আছে। সেই নাম কি? মিস্টার নিউটন। যার ওনার রেফারেন্স আছে আমরা ভিসকোসিটি সূত্র জানবো। দেখি উনি কি বলছেন সেই মহান ব্যক্তি। তো নিউটনের ভিসকোসিটি সূত্র। এখন এই ভিসকোসিটি সূত্রটা আমি বলতে গেলে আমাদের কাছে এখানে একটা ছবি আঁকতে হবে বা পিক আঁকতে হবে। পিকের রেফারেন্স আমরা সহজে বলতে পারবো। সাপোজ এই হলো একটা অবজেক্ট, এই অবজেক্টটা কি হচ্ছে নির্দিষ্ট একটা তল ধরলাম, এটা একটা স্থির প্লেট, এই প্লেটটা স্থির আছে। এই স্থির প্লেট থেকে y একক দূরত্বে একটা বস্তু ধরলাম, এরকম একটা অবজেক্ট, সে v দিকে ডান দিকে কি করতেছে? গমন করতেছে। আন্দাজে তার গমন করবে না, এখানে ধরো একটা এর বল বা একটা ফোর্স প্রয়োগ করলাম। আমরা জানি বল যেদিকে প্রয়োগ করা হয় বেগ সেই দিকেই ঘোরে।
এখন এখানে বল প্রয়োগ করলাম আর এই অবজেক্টটা এরিয়া হলো এ। যেহেতু আমরা জানি যে কোনো বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি বা বুদ্ধি এবং ক্ষেত্রফলে যদি কোনো বল প্রয়োগ করি তখন সেখানে একটা স্পেস উৎপন্ন হবে। এই স্পেসটাকে আমরা নাম দিলাম কি টাউ। সেই টাউটা নির্দিষ্ট করব কি হবে, সাপোজ যেহেতু এটা স্পেস বা পিলন বলের বিপরীত দিকে ক্রিয়া করবে, তাহলে আমরা বলতে পারবো যে বল যেদিকে আমি ক্রিয়া করলাম পিলন তার বিপরীত দিকে ক্রিয়া করবে। তো পিলনটা আমরা এখানে টাউ দ্বারা বিলন করব, যে টাউ ইজ ইকুয়াল টু AF আর A এরিয়া, এই দুটার অনুপাত F আর A, দ্যাট মিন্স SS, অর্থাৎ শিয়ার স্ট্রেস। এই শিয়ার স্ট্রেসটা আছে F ভাগ A। এখানে আরেকটা বিষয় ছিল বেগ, আরেকটা কি ছিল স্থির প্লেট থেকে ওই অবজেক্টটা দূরত্ব ছিল না। তা এই দুইটার অনুপাতকে আমরা বলতে পারবো গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি, অর্থাৎ বেগের ঢাল বলবো। বেগের ঢাল বলতে আমরা বেগের রেসপেক্টে ওই দূরত্ব, বেগের রেসপেক্টে ওই দূরত্বের যে মানটা এটা অনুপাত নির্দেশ করতে আছে, কিছুই না। অনুপাত ধরলাম এটা বেগ v, আমি এটা বেগটার একটা ডিফারেন্সিয়েট বেগ ধরলাম, ক্ষুদ্র বেগ ধরলাম, আর এই দূরত্বটারে একটা ক্ষুদ্র দূরত্ব ধরলাম, তার নাম দিলাম y, by। তো এই dv ভাগ by কে আমরা একটা ঢাল নির্দেশ করব, সেই ঢালটা ধরলাম এটা হচ্ছে মিটার dv আর এইটা হলো আমার dy। তাহলে এই dv হচ্ছে এটা আর dy হচ্ছে এটা। তাহলে dv এবং dy এর মানটাকে যে মানটা পাবো সেটা হলো কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি অথবা বেগের ঢাল। ঢাল বলতে আমরা কি বুঝি, ওই কোণাগুলি বা ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটা যদি অধিভুজ আমরা কল্পনা করি যে এখান থেকে এই অধিভুজ, এই অধিভুজটাকে আমরা বলতে পারবো যে বেগের রেসপেক্টে দূরত্বের অনুপাত, এই অনুপাতটাকে আমরা ঢাল বলতে পারবো, অর্থাৎ এই মানটা নির্দেশ করবে। এই মানটা আছে আমাদের কি গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি বা বেগের ঢাল। তো এখন আসি এই স্ট্রেস এবং এই গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি এই দুইটার সাথে একটা সম্পর্ক স্থাপন করেছেন আমাদের সেই মহান ব্যক্তি, নাম আছে আইনস্টাইন, নিউটন, আইনস্টাইন নিউটন না, স্যার আইজাক নিউটন, নামটা ভুল করেছি। আইনস্টাইন তো আমাদের আরেক ব্যক্তি। তো উনি যেটা বলছে যে আমাদের যে শিয়ার স্ট্রেস এখানে উৎপন্ন হবে, এই শিয়ার স্ট্রেসটা গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক। তো ডাইরেক্টলি প্রপোর্শনাল কথাটা আমরা এখানে ইউজ করতে পারি যে শিয়ার স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটি অফ গ্রেডিয়েন্ট, অর্থাৎ dv বা dy, এই দুটো কি সমানুপাতিক। তো সমানুপাতিক, সরি এটা আমরা একটু বাংলায় লিখে রাখি, তো পরে আমরা নির্ণয় করব। গ্রেডিয়েন্ট ভেলোসিটি, গ্রেডিয়েন্ট ভেলোসিটি, তো এই শিয়ার স্ট্রেস কোনটা, এটা এটা কোন দিকে ক্রিয়া করবে, অলওয়েজ বলের বিপরীত দিকে ক্রিয়া করবে, অর্থাৎ বস্তুটা যে দিকে যাবে তার বিপরীত দিকে শিয়ার স্ট্রেস কি হবে, শো করবে। এবং ভেলোসিটি অফ গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি সেটা dv ভাগ dy, সেটা আমাদের ধাপ হিসাবে কাজ করবে। তো এখন আমরা দেখব শিয়ার স্ট্রেসকে আমরা নির্দেশ করব টাউ দ্বারা। টাউ ডাইরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটি অফ গ্রেডিয়েন্ট, অর্থাৎ dv বা dy। তো এখন আমরা কি করব, এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে শিয়ার স্ট্রেস সমান সমান একটা কনস্ট্যান্ট জিনিস চলে আসে, নাম দিলাম তার মিউ dv বা dy। তো এই কনস্ট্যান্ট জিনিসটাকে বলা কি সান্দ্রতার গুণাঙ্ক। এখানে আমরা নির্দেশ করব সান্দ্রতার গুণাঙ্ক, এটা হচ্ছে আমাদের গাণিতিক কাজ থেকে চলে আসবে যে সান্দ্রতার গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু, যদি আমরা r গুণ দেই
তাহলে আমরা কি হবে এখানে যে টাল পাবো শিয়ার স্ট্রেস ইনটু তার লম্ব দূরত্ব পাবো। লম্ব দূরত্ব বলতে কি স্থির প্লেট থেকে ওই অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা ডিনোট করেছি y দ্বারা। তো এখানে y দাঁড়াবে dy বলতে আমরা ক্ষুদ্র একটা দূরত্ব ধরছি। d তো আছে ডিফারেনশিয়েট মানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য অর্থাৎ ক্ষুদ্র দূরত্ব ধরতে পারি। আর একটা আছে আমরা কি ডিফারেনশিয়েট ভেলোসিটি মানে একটা ক্ষুদ্র বেগ। এর এর বেগটা অজানা থাকবে যে কোনো মান থাকতে পারে 0.36 0.5 0.2 বা 2 4 এরকম থাকতে পারে। তো সবশেষে আমরা দেখতে পারি যে এই যে মিলিয়ন মানটা এই মিলিয়ন মানটা এখানে যা মিলিয়ন করলাম সেটা আছে শিয়ার স্ট্রেস আছে এখানে দূরত্ব আছে আর বেগ দ্বারা ভাগ করা আছে। টোটালি এই মানটাকে আমরা গাণিতিক টার্মে যদি প্রমাণ করি সেটা হবে কি আমাদের সান্দ্রতার গুণাঙ্ক বা ভিসকোসিটি। তো এটাকে আমরা সান্দ্রতার গুণাঙ্ক ধরব। তো দেখি এর যদি আমরা এককটা এখন দেখি এককটা আসলে কি আমরা দেখি একটু। তো এটা আমি বিষয় দিলাম এটা তো আমার কাজ শেষ হয়ে গেছে এটা বিষয় দিলাম। এখন আমরা ভিসকোসিটি এককটা নির্ণয় করব। তো দেখি এককটা কেমন। তো আমাদের একটু আগে লক্ষ্য করলাম যে মিউ সমান সমান ছিল শিয়ার স্ট্রেস টাউ ইনটু dy ভাগ d dy ভাগ dv ছিল। তো শিয়ার স্ট্রেস সমান সমান যেটা স্ট্রেস শিয়ার হোক বা যে কোনো পীড়নে হোক সমস্যা না আমাদের স্ট্রেস হলে হবে। তো স্ট্রেসের একক কি আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার। এখানে গুণ আছে dy এটা জাস্ট দূরত্ব দূরত্ব কি জানি আমরা মিটার। আর এখানে ক্ষুদ্র ভেলোসিটি এটাও কি হবে মিটার পার সেকেন্ড। এখন আমরা কাটাকাটি করার সময় এসেছে আমরা কাটাকাটি করি। তো এই উপরে নিচে মিটার মিটার কাটা যায় আর নিউটন পার মিটার স্কয়ার ইনটু 1 পার সেকেন্ড তাহলে আমরা উল্টে দিলে কি হবে সেকেন্ডটা উপরে দিকে যাবে। তো সর্বশেষে আমরা দাঁড়ালাম নিউটন পার মিটার স্কয়ারকে আমরা বলতে পারি প্যাসকেল ইনটু এই সেকেন্ডটা তার গুণিতক হিসেবে থাকলো অর্থাৎ প্যাসকেল সেকেন্ড। তাহলে আমরা সর্বশেষ যেটা বলতে পারলাম যে সান্দ্রতার গুণাঙ্কের একক হবে প্যাসকেল সেকেন্ড। এটা কোন একক এসআই একক ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই একক। এই এককে আমরা বলতে পারি মিলিয়ন মানটা আছে প্যাসকেল সেকেন্ড। ওকে তো প্যাসকেল সেকেন্ড লিখলাম এটা কোন একক লিখছি এসআই এককে। এখন জাস্ট আমরা কনভার্ট করব সিজিএস এককে। তো সিজিএস এককে লিখতে পারলে কি হবে জানো তো। তো এখানে যদি আমরা সর্বশেষ দিকে তাকাই যে সিজিএস এককে এখানে নিউটন একক কি আমরা জানি নিউটন সমান সমান লেখা যায় ডাইন সিজিএস এককে ডি ওয়াই এন ডাইন মিটারের সিজিএস এককে হলো সেন্টিমিটার স্কয়ার ইনটু সেকেন্ডের একক সবার জন্য সেম। তাহলে আমরা 9 সেন্টিমিটার স্কয়ার ইনটু সেকেন্ড থেকে আমরা বলতে পারি পয়েস। আর এটাকে আমরা বলতে পারবো কি পয়েস। তাহলে পয়েস হচ্ছে আমাদের সিজিএস এককের একক 9 পার সেন্টিমিটার স্কয়ার ইনটু সেকেন্ড আমরা পয়েস বলতে পারি। তো এখান থেকে সম্পর্কটা আছে আমাদের যে এসআই একক থেকে সিজিএস এককের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কেন যে 1 প্যাসকেল সেকেন্ড 1 প্যাসকেল সেকেন্ড সমান সমান 10 পয়েস 10 পয়েস অথবা 1 পয়েস সমান সমান 1 ভাগ 10 প্যাসকেল
সেকেন্ড। এই সম্পর্কটা কেন ইম্পর্টেন্ট আমরা যখন ম্যাথ করব তো ইউনিট কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট, কেননা ম্যাথ করার সময় এক ইউনিট দিয়ে থাকে এবং বিভিন্ন বিভিন্ন মান দিয়ে থাকে। আমরা কি করব, যে কোনো অঙ্ক করার সময় যে কোনো একটা ইউনিট অবলম্বন করব, হোক সিজিএস হোক এসআই। যেখানে আমরা যে একক ফলো করব সেই একক সবকিছুর মান দেখাবো। যখন আমরা ম্যাথ করব, এখন আমরা ম্যাথ শুরু করতেছি না, পরে শুরু করব। আচ্ছা, এটা হলো আমার কি ছিল, ভিসিসিটির একক ছিল। তো ভিসিসিটির পরে আরেকটা সম্পর্ক আছে, যে ভিসিসিটির সাথে তাপমাত্রার সম্পর্ক। এই সম্পর্কটা বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় পর্যন্ত অলরেডি চলে আসছে। তো আমরা সম্পর্কটা এখন দেখব। ভিসকোসিটি, ভিসকোসিটির সাথে তাপমাত্রার সম্পর্ক। তাপমাত্রার সম্পর্ক। তো ভিসকোসিটির সাথে তাপমাত্রার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। কেমনে? আমরা জানি যখন কোনো তরল পদার্থে তাপ প্রয়োগ করা হয় তখন তরলটা কি হয়, প্রসারণ করে। তো প্রসারণ করলে আয়তন বেড়ে যায়, আর যেহেতু ঘনত্বটা আয়তনের সাথে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ আমরা জানি যে ঘনত্ব রো ইকুয়াল m ভাগ v, অর্থাৎ রোটা v এর সাথে কি ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে, আর যেহেতু ভরটা কনস্ট্যান্ট, ভরের কোনো চেঞ্জ হবে না, তাহলে আমরা বলতে পারি যদি আমি কোনো একটা তরল পদার্থে সাপোজ আমি এখানে মধু নিলাম, 1 কেজি মধু নিছি, এই মধুর আয়তন প্রথম অবস্থায় ছিল v1। তো আমি যখন এখানে হিট প্রয়োগ করব বা তাপ দেব, এখানে এখানে তাপ দিলাম, ঠিক আছে। তাপ প্রয়োগ করার ফলে পরে এই লিকুইডটা বা এই তোমার তরলটা অথবা এই মধুটার আয়তনটা কি হবে, ইনক্রিজ হবে। ইনক্রিজ হয়ে আমাদের এখানে v2 হয়ে গেল, আয়তনটা v2 হবে, কেননা এখানে ডেল্টা তাপমাত্রা প্রয়োগ করা আছে। তো তাপমাত্রা প্রয়োগ করলে আমরা জানি যে তরলের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে কি ফাস্ট হতে থাকে বা সম্প্রসারণ হতে থাকে। তো সম্প্রসারণ মানে কি, আয়তনের প্রসারণ, আর আয়তনের প্রসারণ মানে কি, ঘনত্বের পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি যে আমি তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার ফলে এখানে আয়তন বেড়ে গেছে, আয়তন বেড়ে যায়, ঘনত্ব পরিবর্তন হয়েছে। এই কারণে তাপ প্রয়োগ করলে তরলের ঘনত্ব বাড়ে, যার কারণে সান্দ্রতা কি যায়, কমে যাবে। আবার যদি এখানে আমরা গ্যাসীয় কোনো পদার্থ নেই, তাহলে দেখা যায় কি যায়, এটা হচ্ছে লিকুইড, তরল, আর এটা আমি ডিরেক্ট করব গ্যাস। গ্যাস ধরে নিলাম যে এখানে আমাদের V1 আয়তনের কিছু পরিমাণ গ্যাস আছে। এখন আমরা সচরাচর প্রবাহী বা তরলটা আয়তন এককে রেসপেক্ট করি বা আয়তন এককে মাপি। তো প্রায় আমরা যদি দোকানে গিয়ে বলি যে বাবা 2 লিটার সয়াবিন তেল দেন, অথবা 2 লিটার কোনো তরল দেন, তো লিটার কেন বলি, লিটার আয়তনের একক, যা আমাদের কোন একটা পাত্রের মাধ্যমে মেপে দেওয়া হয়। এখানে আমরা আয়তনের রেসপেক্ট নির্ণয় করি। এমন সময় ওজন দিয়ে যদি মাপি বা কোন আমরা কেজি বল্লা দিয়ে মাপি, সেক্ষেত্রে ভর দিয়ে নির্দেশ করতে পারবো। যাই হোক, তরল দুটো দিয়ে মাপা যায়, একটা ওজনের রেসপেক্টে আর একটা আমরা কি আয়তনের রেসপেক্টে। তাহলে আমরা আয়তনের রেসপেক্টে বেশি মাপামাপি করব, দেখা যাক কি হয় এখানে। তো এখানে কিছু পরিমাণ আমাদের গ্যাসীয় কণা আছে, গ্যাসীয় কণাগুলো কিন্তু পরস্পর একটু দূরে থাকে, তাই না? তো এখন দেখি এই গ্যাসীয় কণাগুলো আমি এখানে বার্নার দিয়ে তাপ প্রয়োগ করতেছি। বার্নার দিয়ে কি করতেছি, তাপ প্রয়োগ করতেছি। তো তাপ প্রয়োগ করার ফলে এর আয়তনটা V2 হয়ে গেছে। এর আয়তনটা কি হয়ে গেল, V2 হয়ে গেছে। এর ঘনত্ব ছিল মিস্টার রো। তো এখন কথা আছে এর আয়তন বাড়ছে, কিন্তু এখানে একটা
ভিতরে একটা ইন্টারনাল ব্যবস্থা আছে। গ্যাসীয় কণাগুলোর ভিতরে আমি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে যেটা করে গ্যাসীয় কণাগুলো এগুলো পাতাড়ি ভাবে সরাসরি করে, অর্থাৎ একটার সাথে একটা তীব্র হয়ে গেলে সরাসরি ঘোরাঘুরি করে। যে এই সরাসরি ঘোরাঘুরি করার কারণে একটি গ্যাসীয় কণা অন্য কোনো গ্যাসীয় কণার সাথে সংঘর্ষের সৃষ্টি হয় বা একটার সাথে একটা তীব্র সংঘর্ষ হয়। যে এই সংঘর্ষ হওয়ার কারণে একটার সাথে একটা সংঘর্ষ হওয়ার কারণে কি হয়, ফ্রিকশন, অর্থাৎ ফ্রিকশনের মানটা বেড়ে যায়। তখন দেখা যায় যে ঘর্ষণের মানটা বেড়ে যাওয়াতে তোমার সান্দ্রতার মানটা কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ তাপ প্রয়োগ করলে গ্যাসীয় কণার ক্ষেত্রে সান্দ্রতা বাড়ে এবং তরলের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে তরলের কণাগুলোর আয়তনটা বেড়ে যাওয়াতে ঘনত্বগুলো কি হয়, আয়তন বেড়ে যাওয়াতে ঘনত্ব কমে যায়। কারণ আয়তন বেড়ে যায়। যাই হোক, এখন আমরা এই দুটোর সম্পর্ক আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো আমি এটা জাস্ট বুঝাই দিলাম, এখন মূল চিত্র আঁকি না। এখন জাস্ট চিত্রটা আমরা আঁকবো, দেখি। সাপোজ এটা স্যার ভার্টিক্যাল লাইন, এই রেখা দ্বারা নির্দেশ করব আমরা টেম্পারেচার মিস্টার টি, আর এই রেখা দ্বারা নির্দেশ করব আমাদের ভিসকোসিটি মিস্টার মিউ। অর্থাৎ ডান দিকে যদি আমি গমন করি হরিজন্টালি, তাহলে কি হবে, ভি এর মান বৃদ্ধি পাবে। আর যদি আমি ভার্টিক্যালি উপরের দিকে বৃদ্ধি হয়, তাহলে আমাদের টেম্পারেচার মানটা কি বৃদ্ধি হবে। তাহলে দেখো এই সম্পর্কটা আসলে এরকম, ওই যে একটু আগে নির্দেশ আমরা প্রমাণ করলাম যে তরল এবং গ্যাসীয় কণার ক্ষেত্রে কি কি দেখা যায়। তো ওই দুইটা তরল এবং গ্যাসীয় কণা দুইটা একসঙ্গে আমরা দেখাবো যে আসলে তাপমাত্রা বৃদ্ধির সাথে ঘনত্ব সান্দ্রতার কেমন সম্পর্ক। তো সম্পর্কটা দেখি। গ্যাসীয় কণার ক্ষেত্রে কি হবে, আমাদের সান্দ্রতা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আমাদের সান্দ্রতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তাপমাত্রা যদি 0 লাইন দ্বারা ডিভাইড করি, অর্থাৎ এটা যদি তোমার 0.0 পয়েন্ট হয়, তাহলে সাধারণত এখানে আমার এই পয়েন্ট পর্যন্ত আছে। এই পয়েন্ট হলো টি ডেল ডি, সাপোজ ডেল ডি তাপমাত্রা প্রয়োগ করলাম, আর এই পর্যন্ত আসছে আমাদের কি সান্দ্রতার গুণাঙ্ক মিউ এক্স বরাবর বা তোমার এক্স এক্সিস বরাবর। তার মানে আমি এটা বলতেছি তাপমাত্রা 0 থেকে এই পর্যন্ত বৃদ্ধি পেল এবং x অ্যাক্সিস বরাবর এই পর্যন্ত 0 লাইন থেকে সান্দ্রতার গুণাঙ্ক বৃদ্ধি পেল। এটা কার ক্ষেত্রে, এটা আছে আমাদের গ্যাসীয় কণার ক্ষেত্রে। এটা আছে আমাদের গ্যাসীয় কণার ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে কি হবে, সাপোজ 0 লাইন থেকে অর্থাৎ 0 পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা তাপ প্রয়োগ করলাম একটা লিকুইডে। তার লিকুইডের তাপ প্রয়োগ করার কারণে ওর আয়তনটা হ্রাস হওয়াতে তার ঘনত্ব কমে গেছে। ঘনত্ব কমে যাওয়াতে তার সান্দ্রতা কি হয়েছে, কমে গেছে। ওই যে প্রথম আমরা উদাহরণ দিলাম না, যে যত ঘনত্ব বেশি হবে তত সান্দ্রতা কমে যাবে, সান্দ্রতা বেড়ে যাবে। যেমন মধুর ঘনত্ব অত্যাধিক বেশি, যার কারণে মধু ঢালার সময় দেখা যায় মধুকে সহজে পড়তেছে না। কারণটা কি, ওই যে সান্দ্রতা। আমরা যদি মধুটাকে এখন তাপ প্রয়োগ করি, তো কি হবে, হালকা ঢিলে ঢালা হবে। যে ঢিলে ঢালা হওয়া মানে কি, তার ঘনত্ব কমে যাওয়া। আর ঘনত্ব কমে যাওয়া মানে তার সান্দ্রতা কি হবে, কমে যাবে। তাহলে তরলের ক্ষেত্রে দেখা যায় নিচের দিকে হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে ইনক্রিজ হয়েছিল, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই সান্দ্রতার গুণাঙ্ক বৃদ্ধি পেয়েছে। আর এটা কি হয়েছে, অবনতি হয়েছে। তাহলে আমরা জানি যে উন্নতি অবনতির ক্ষেত্রে একটা বুঝি যে যত মাত্রাটা উপরের দিকে যাবে তত সান্দ্রতা উন্নতি হবে বা সান্দ্রতা বৃদ্ধি হবে। আর এই চিহ্ন দ্বারা বোঝায় যে ঢালটা আমি নির্দেশ করছি তরলের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার তরল। এই তরলের ক্ষেত্রে তাপমাত্রা যখন আমাদের 0 থেকে ধরো এখানে ডেল টি 1 বা বড় ডেল টি, এই তাপমাত্রা উন্নীত হওয়ার ক্ষেত্রে যে সান্দ্রতা কি হয়েছে, সান্দ্রতা আমার অবনতি হয়েছে। অবনতি বলতে এই চিহ্ন দ্বারা এটা অবতল চিহ্ন দ্বারা বুঝাচ্ছি আমাদের অবনতি হওয়া। তাহলে এটা আছে আমাদের মিন, এর অবনতি হয়েছে। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম যে
গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বা তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের সান্দ্রতার গুণাঙ্ক উন্নতি হয় অর্থাৎ বৃদ্ধি পায়। আর দ্বিতীয় ক্ষেত্রে তরল কণার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি 0 থেকে 1.5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করলাম সাপোজ, তাপমাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের এই অবনতি ধারা দ্বারা বোঝানো হবে যে আমাদের সান্দ্রতার গুণাঙ্ক হ্রাস পেয়েছে। এটাই ছিল আমাদের ভিসকোসিটির সাথে তাপমাত্রার সম্পর্ক। এই চিত্রটা অলরেডি কয়েকবার পরীক্ষায় আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে বুয়েট প্যাটার্ন। যাই হোক, এটা আমরা শিখলাম। এখন আমরা শিখবো যে নিউটনের ভিসকোসিটির সাথে যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট এবং শিয়ার স্ট্রেসের সম্পর্কটা, এই সম্পর্কটা আপনারা জানবেন। তো আমি এটা বিষয় দিলাম। শিয়ার স্ট্রেস এর সাথে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ভেলোসিটি গ্রেডিয়েন্ট সম্পর্ক। তো দেখি সম্পর্কটা কেমন। তো আমরা একটা সূত্র পড়ছিলাম, এটা যখন প্রমাণ করলাম ভিসকোসিটি কোনটা, তখন আমাদের নিউটন বাবাজি একটা কথা বলছিল, সেটা হচ্ছে কোন তরল কোন চ্যানেল বা পাইপলাইনের ভিতর দিয়ে গমন করার সময় একটা অবজেক্টের মধ্যে যদি কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে বল প্রয়োগের একটা শিয়ার স্ট্রেস উৎপন্ন হবে। এই শিয়ার স্ট্রেসটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি সমানুপাতিক ছিল, কি ছিল সমানুপাতিক ছিল। ওই সম্পর্কটা আমরা জাস্ট চিত্রের মাধ্যমে বিভিন্ন ফ্লুইডের মাধ্যমে সম্পর্কটা দেখাবো। যেমন এটা আমরা ডিনোট করব শিয়ার স্ট্রেস দ্বারা, টাউ দ্বারা, আর এটা নির্দেশ করব কি ডিবি বা ডিওয়াই, অর্থাৎ ভেলোসিটি গ্রেডিয়েন্ট দ্বারা। তো আমরা জানি এই সূত্রটা একমাত্র নিউটনীয় ফ্লুইডের ক্ষেত্রে নিউটনীয় সূত্রটা কি প্রযোজ্য হয়, বাকি অন্যান্য ফ্লুইডের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে না। এখন আমরা আসবো যে ফ্লুইড কয়টা, ফ্লুইড কত প্রকার। তো ফ্লুইড সাধারণত আমরা 5 প্রকার ফ্লুইড করতে পারি বা প্রবাহিত করতে পারি। একটা হলো আমাদের আইডিয়াল ফ্লুইড। তো আমরা জানি যে আইডিয়াল কথা চলে আসছে, তাহলে আইডিয়াল অলওয়েজ অলওয়েজ কি যার দক্ষতা কি 100% হবে, অর্থাৎ কোনো বাধা না থাকার কারণে তার দক্ষতা কি 100% হবে। তার মানে আইডিয়াল ফ্লুইডে কোনো শিয়ার স্ট্রেস উৎপন্ন হবে না। যেখানে স্ট্রেস নাই, সেখানে পিলন নাই, সেখানে চাপ নাই, সেখানে প্যারা নাই, মানে কি চিল। চিল মানে কি যেখানে কোনো জ্ঞানচাপ নেই। এই কারণে যে ফ্লুইডের সান্দ্রতা যে ফ্লুইডের শিয়ার স্ট্রেস থাকে না, সেই ফ্লুইডকে কি বলতে পারি আইডিয়াল ফ্লুইড। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। তো আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে আমরা সম্পর্ক ধরব, এটা হচ্ছে আইডিয়াল, আইডিএল, আইডিয়াল ফ্লুইড, এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। আর একটা সম্পর্ক আছে তোমার এখানে নিউটন ফ্লুইড। তো নিউটনীয় ফ্লুইড কোনগুলো, যেমন আমাদের পানি, পানি একটা নিউটনীয় ফ্লুইড। কেন? এই প্রবাহীটা একমাত্র নিউটনের সূত্রটা ফলো করে। কেমনে ফলো করে? যেহেতু সমানুপাতিক আমরা বলছিলাম, যে নিউটন বাবাজি বলছিল যে শিয়ার স্ট্রেস গ্রেভিটি ভেরিয়েবলের সমানুপাতিক, অর্থাৎ টাউ ডাইরেক্টলি প্রপোর্শনাল ডিভি ভাগ ডিওয়াই, ডিভি ভাগ ডিওয়াই। তাহলে এই ডিভি ভাগ ডিওয়াই থেকে আমরা নির্দেশ করতে পারি না, ধরে নাও এখানে আমাদের শিয়ার স্ট্রেস টাউ 1 বৃদ্ধি পায়, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত ধরে নাও, এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিভি ভাগ ডিওয়াই বৃদ্ধি পেল, সেটা এক্স এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিস বরাবর আমাদের এখান থেকে এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ডিভি ভাগ ডিওয়াই, আর এখান থেকে বৃদ্ধি পেয়েছে শিয়ার স্ট্রেস টাউ 1। অর্থাৎ এটা আমরা বলতে পারি কি নিউটনিয়ান ফ্লুইড,
নিউটো নিউটোনিয়ান ফ্লুইড। আরেকটা সূত্র আছে, সেটা আছে নন নিউটনিয়ান ফ্লুইড। তা নন নিউটনিয়ান ফ্লুইডটা অবশ্যই আর সমানুপাতিক হবে না, অর্থাৎ ডিবি এবং ডিওয়াই কি সমানুপাতিক না হওয়ার ক্ষেত্রে কি হবে, কার্ভ হবে। কার্ভ কেন হবে? এর মানটা অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই পরিমাণ এখানে যদি আমি এই পয়েন্ট ধরি, দেখা যাচ্ছে যে এখানে তোমার যে ভার্টিক্যাল লাইনটা অনেক উচ্চতায় আছে। এই ভার্টিক্যাল লাইনটা অর্থাৎ শিয়ারটা কি অনেক উঁচু অবস্থানে আছে। আর ডিভি বা ডিওয়াই অর্থাৎ ভেলোসিটি মানে ভেলোসিটি গ্রেডিয়েন্টের মানটা অনেক রকম পরিমাণ, অর্থাৎ এখান থেকে এই পরিমাণ। তাহলে আমরা বুঝতে পারলাম এটা নন নিউটনিয়ান ফ্লুইড, কারণ শিয়ার স্ট্রেসটা অনেক বেশি, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেটা আছে তোমার গ্রেডিয়েন্ট ভেলোসিটিটা কম। এই কারণে নন নিউটনিয়ান ফ্লুইড, কারণ দুটো সমানুপাতিক নয়। তাহলে এটা আছে নন নিউটনিয়ান ফ্লুইড। নন নিউটনিয়ান ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড। আরেকটা আছে আমাদের আইডল সলিড। আইডল সলিড ফ্লুইড কোনটা? যে ফ্লুইডের শিয়ার স্ট্রেসটা ইল্ড পয়েন্টের উপরে থাকে। ইল্ড পয়েন্ট কোনটা? যে পয়েন্টে আমাদের শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেনটা কি সমান বা আনুভূমিক অবস্থান থাকে, ওই পয়েন্টটাকে বলবো কি আমাদের শিয়ার সরি ইল্ড পয়েন্ট। তা ইল্ড পয়েন্ট বললাম এখানে আছে, তাহলে ইল্ড পয়েন্ট আমাদের এখানে থাকে, তাহলে এইটা হবে আমার কি ইল্ড পয়েন্টের উপরে। এইখানে বলা গেলে আইডল প্লাস্টিক ফ্লুইড। অর্থাৎ আইডল প্লাস্টিক ফ্লুইডটা শিয়ার স্ট্রেসটা কি হবে, শিয়ার নদী বিন্দুর উপরে থাকে। যাক এর সাথে এটা সম্পর্ক মিলে না। তাহলে একমাত্র আমাদের একটা ফ্লুইড এই নিউটনের সূত্রটা ফলো করছে, সেটা আছে নিউটনিয়ান ফ্লুইড। এটাকে বলা হয় যে নিউটন ফ্লুইড কোনগুলো? যে ফ্লুইডটা অবশ্যই এই শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেন সরি গ্রেভিটি গ্রেডিয়েন্ট এর সমানুপাতিক হারে বাড়বে বা কমবে, ওটাকে বলবো কি আমাদের নিউটনিয়ান ফ্লুইড। যাই হোক, আমরা এই দুটো জিনিস থেকে বড় করলাম একমাত্র নিউটনিয়ান ফ্লুইড গুলো নিউটনের সূত্র ফলো করে, এটাই ব্যস্ততা। তাই জাস্ট সম্পূর্ণ দেখাতে হবে যে বিভিন্ন ফ্লুইডের স্ট্রেস, শিয়ার স্ট্রেস এবং গ্রেডিয়েন্ট ভেলোসিটির মধ্যে সম্পর্ক। এর আসতে পারে পরীক্ষায়, বেশ কয়েকবার আসছে। তাহলে এখন আমরা বুঝে গেলাম এটা জাস্ট থিওরি দিয়ে বইটা আঁকানো যাবে না, বইয়ের পরীক্ষা অবশ্যই ম্যাথটা আঁকাতে হবে। ম্যাথটা বলতে আমরা বুঝবো সরাসরি সমাধান হবে, প্রশ্ন থাকবে আমরা ম্যাথ রিলেটেড কি সমাধান করব। এবার আমরা ম্যাথের কিছু টপিকস দেব যেগুলো আমরা ভিতর থেকে করব। ওকে, এটা ছিল আমার থিওরি ক্লাস। আমি এখন কি করব, ম্যাথের ক্লাস করব।